আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন, অনেক অনেক ভালো আছেন। আপনাদের প্রতি শুভকামনা করে শুরু করছি আমার আজকের ভিডিও। আজকে আমি ভাজা যে গরুর মাংস সেটা রান্না করব। আমার হাজব্যান্ড গরুর মাংস রান্না করার পরে যেদিন রান্না করি সেদিন সে খেতে ভালোবাসে না। সে একদিন বা দুদিন পরে মাংসটা রান্না করার মানে একদিন দুই দিন পরে যখন মাংসটা জাল দিতে দিতে একটু ভাজা ভাজা হয় সেটা খেতে সে খুব বেশি ভালোবাসে। তো সেই জন্য ভাবলাম আমার হাজব্যান্ড যেহেতু ভাজা মাংস খেতে ভালোবাসে তাহলে কেন নয় যে আমি একটা ভাজা মাংসই রান্না করে ফেলি। তো সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গরুর মাংস। এখানে 1.5 কেজি গরুর মাংস আছে। আপনারা যদি চান তাহলে আপনারা খাসির মাংস দিয়েও করতে পারবেন, কিন্তু আমি আজকে গরুর মাংস দিয়ে করছি। তো এখানে আমি 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি। তারপরে সেটাকে আমি ছোট ছোট পিস করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। একদমই ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। তো প্রথমে আমি যেটা করব এটার মধ্যে এটা আগে সিদ্ধ করে নিব। তো আপনাদেরকে দেখাচ্ছি আমি কি করতেছি। বিসমিল্লাহ। তারপরে একে একে আমি সব মশলাগুলি দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া। আর অবশ্যই কিন্তু এই ভাজা মাংসের মধ্যে মশলার পরিমাণটা একটু পরিমাণে বেশি হবে। দিয়ে দিলাম শুকনা মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে এখানে আছে ধনিয়ার গুঁড়া, এখানে আছে গরম মশলার গুঁড়া। সব কিছুই কিন্তু এক চা চামচ করে আছে এখানে। আর এটা গরুর মাংসের যে মশলাটা সেখান থেকে আমি 1.5 চা চামচ নিয়েছি। গরুর মাংসের যে মশলাটা আছে, রাঁধুনি গরুর মাংসের যে মশলা, সেখান থেকে আমি 1.5 চা চামচ নিয়েছি। তারপরে নিয়েছি আমি কালা ভুনার যে বড় প্যাকেটটা, রাঁধুনির প্যাকেটের মধ্যে যে 2টা প্যাকেট থাকে তার মধ্যে বড় প্যাকেটের মধ্যে যে মশলাটা আছে সেখান থেকে আমি 1 চা চামচ নিয়েছি। এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হবে। তারপর অবশ্যই স্বাদ মতো লবণ দিতে হবে। লবণ ছাড়া তো চলবেই না। তারপরে এটার মধ্যে আমি অল্প একটু টক দই আর অল্প একটু সয়া সস, যেটা লাইট সয়া সস, সেটা দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিয়েছি সয়া সস। আর সয়া সসটা আমি 1 চা চামচের থেকে একটু বেশি দিব, খুব বেশি দিব না। এই যে দেখুন। আর দিয়ে দিব আমি টক দই। 2 চা চামচ দিয়েছি টক দই। এখন এটাকে আমি সিদ্ধ করে নিব। সেজন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি পানি। পানিটা আমি বেশি দিব না। পানিটা মাংসটা সিদ্ধ হয়ে পানিটা একদম শুকিয়ে যাবে। যদি লাগে পরে আমি আবার দিব, কিন্তু এখন আর লাগবে না। এই তো
মিশানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর সিদ্ধ করে নেব। মাংসটা সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে। ব্যাস, ফিরে আসছি মাংসটা সিদ্ধ হওয়ার পর। আর এর মধ্যে মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া দিয়ে দিব, যদি পানি লাগে আমি পানি দিয়ে দিব। ফিরে আসছি মাংসটা সিদ্ধ হওয়ার পর। আমি আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি আমি আদা রসুন। আর এদিকে কিন্তু আমার মাংসটা বলক উঠে গিয়েছে। তো আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, একদমই ভুলে গেছিলাম। আদা রসুন ছাড়া তো আসলে মাংস রান্না হয়ই না, তাই না? আর এটার মধ্যে আমি একটু ছোট ছোট করে আলু কেটে দিব। যখন মাংসটা অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে যাবে তখন একদম ছোট ছোট করে আলু কেটে আমি এটার মধ্যে দিয়ে দিব। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এটার মধ্যে ছোট ছোট করে আলু কেটে রেখেছি সেটা দিয়ে দিব। পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছিল, আমি মাঝখানে আরো 1 কাপ পানি, গরম পানি দিয়ে দিয়েছিলাম। কারণ অল্প মাংস রান্না করলে কিন্তু মাংস থেকে খুব একটা পানি উঠে না। যদি বেশি মাংস রান্না করা হয় তখন মাংস থেকে পানি উঠে। মাংসটা 60% সিদ্ধ হয়েছে। তো এখন এই মুহূর্তে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দেওয়ার পরে আলুগুলি সহ মাংসগুলি পুরোপুরি যখন সিদ্ধ হয়ে যাবে তখন ফিরে আসবো। আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো ফিরে আসছি মাংসগুলি আলুগুলি পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে রাখছি, তারপরে এটাকে আমি আরেকটা প্রসেসিং করব, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো প্রথমে আমি এটা নামিয়ে নিই। তো মাংসটাকে আমি নামিয়ে নিয়েছি, এখন আমি হাঁড়িটাকে ধুয়ে ফিরে আসছি। হাঁড়িটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব তেল। আর এই রেসিপিতে কিন্তু সরিষার তেলটাই সবচেয়ে বেশি ভালো লাগে। চাইলে সয়াবিন তেল দেওয়া যায়, কিন্তু আমার কাছে মনে হয় এই রেসিপিতে সরিষার তেলটা সবচেয়ে ভালো লাগে। তো এখন আমি দিয়ে দিব আস্ত গরম মশলা। এখানে আছে তেজপাতা, দারচিনি, শুকনা মরিচ আর এলাচ। তারপরে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিব আমি রসুনের কোয়া। এখানে 7-8টার মতো রসুনের কোয়া আছে। খুব ভালো করে আমি এটাকে ভেজে নেব।
পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিব। আরেকটা কথা বলি, এটাতে কিন্তু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। সব কিছুতে আসলে তেল কম দিলে হয় না, কিছু জিনিসের মধ্যে তেল দেওয়াই লাগে। এই তো মাংসগুলো আমি এখন ঢেলে দিয়েছি। এখন খুব ভালো করে আমি ভেজে নিব। মাংসগুলি ভাজতে ভাজতে একটা কথা বলি, অনেকেই মনে করেন যে এই যে আমরা ভিডিও করতেছি, রান্না করতেছি, এগুলো বুঝি খুব সহজ, মানে আমরা সেজে গুজে এসে রান্না করছি, তার মানে এটা খুব একটা কষ্টের কাজ না, এটা খুব সহজ। যারা এই কথাগুলি বলেন তাদের উদ্দেশ্যে বলছি, ওই যে একটা কথা আছে না, যে রাধে সে চুলো বাঁধে। তো যে রান্না করতে পারে সে সেজে গুজেও রান্না করতে পারে, সে সেজে গুজে ছাড়াও রান্না করতে পারে। তো ভিডিও করাটা যদি এতই সহজ হতো, ক্যামেরার সামনে এসে কথা বলাটা যদি এতই সহজ হতো, তাহলে ঘরে ঘরেই সবাই এটা করতে পারতেন। কোথায় মানুষের কাজকে সবাই অ্যাপ্রিসিয়েট করবে তা না, সমালোচনা করে, এবং সেই সমালোচনা হচ্ছে তাকে ছোট করার বা উপহাস করার সমালোচনা। এই রেসিপিটা কিন্তু আমি আগে কখনোই করি নাই, কারণ আমার কাছে মনে হয়েছে আসলে আমার হাজবেন্ড যেহেতু ভাজা মাংস খায়, তাহলে এভাবে করে নিজের থেকে মনে হলো যে এভাবে একটু করে দেখি কেমন হয়, সেজন্যই করলাম। আলুটা আমি দিয়েছি, যেহেতু আলু খেতে আমি ভালোবাসি সেজন্য দিয়েছি। চাইলে আলুটা ছাড়াও কিন্তু করা যায়, আর শুধু যে গরুর মাংস দিয়ে করতে হবে এমন কিছু না। যেহেতু আমি খাসির মাংসটা খাই না, বা ল্যাম আমি খাই না, আপনারা যদি ল্যাম বা খাসির মাংস খান তাহলে সেটা দিয়েও কিন্তু করতে পারবেন, কিন্তু পিসগুলো ছোটো ছোটো হলে বেশি ভালো হয়। আমি খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। মাংসটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, দেখেন একদমই ভাজা ভাজা, দেখতে পাচ্ছেন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো আমার মাংসটা হয়ে গিয়েছে, আমি আর সার্ভ করব না, যেহেতু আমরা বাসায় খাবো, গেস্ট আসবে না, সো সার্ভ না করে আমি হাঁড়িতেই রাখবো। তাহলে আমি আরও দুই একবার হয়তো বা খাওয়ার আগে আরও দুই একবার এটাকে আর একটু জাল দিব, তাহলে এটা আরও বেশি ভাজা ভাজা হবে। তো আমার রেসিপিটা কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।